আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি শুরু করব মৌলসমূহের পর্যায়বৃত্ততা এবং তাদের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা পর্যায়বৃত্ততা এবং ইলেকট্রন বিন্যাস। এই দুটার মধ্যে সম্পর্ক কি, আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায়বৃত্ত ধর্মটা কিভাবে পরিবর্তিত হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পর্যায় সারণীটা সিম্পল ভাবে একটু ড্র করে দেখি। পর্যায় সারণী আমি যত সহজভাবে মনে রাখতে পারবো, তত বেশি আমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবো। যে কোনো ধরনের কোশ্চেন আমি ইলেকট্রন বিন্যাস থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবো। আর ইলেকট্রন বিন্যাস জানার আগে অবশ্যই মৌলগুলোর অবস্থান কোথায় সেটা আমাকে জানতে হবে। আর মৌলগুলো জানতে হলে আমাকে এই পর্যায় সারণীটা এমনভাবে পড়তে হবে যাতে পর্যায় সারণীটা আমার চোখের সামনে ভাসে। তো আমরা বলেছিলাম এর আগে অনেকগুলো ভিডিও করেছি এই পর্যায় সারণী সম্পর্কে। আজকে আমার নবমতম ভিডিও আজকে। তো আমরা দেখেছি যে পর্যায় সারণীতে কয়টা গ্রুপ থাকে, 18টা গ্রুপ থাকে। সেটা কিভাবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরপরে শুরু হবে এখান থেকে 13 14 15 16 17। একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 15 16 and 17 আর 18 এটা। দেখো পর্যায় সারণীটা আমরা ড্র করার সময় এইভাবে চিন্তা করব, 18টা গ্রুপ। এই 18টা গ্রুপের 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর আমরা কি জানি কয়টা পর্যায় থাকে? পর্যায় থাকে 7টা। একটা দুইটা, এই যে 3টা দেই, 4টা। দেখো পর্যায় সারণী মোটামুটি ড্র হয়ে গেল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা পর্যায় থাকে। আর গ্রুপ থাকে কয়টা? 18টা গ্রুপ থাকে। তো আমরা পর্যায় সারণী বৈশিষ্ট্য থেকে এর আগে জানতে পেরেছি যে দেখো আমরা 1 থেকে 18টা এভাবেও লিখতে পারি। আচ্ছা আমরা এখানে দেই 1 2 3 4, থাক আমরা উপর দিকে। আমরা 1 2 3 4 এভাবেও লিখতে পারি, অথবা প্রথমে বলা হয় 1A, এটাকে বলা হয় 2A, এটাকে বলা হয় 3A, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 and এটা 8, সবগুলো A।
আর এটাকে বলা হয় 3b, এটা 4b, 5b, 6b, 7b, 8, and this also 8. অর্থাৎ এই তিনটাকে বলা হয় 8, একে বলা হয় 1b and 2b। আবার অন্যভাবেও যদি বলা যায়, এই দুইটা গ্রুপকে বলা হয় একটা S1, এটাকে বলা হয় S2, আর এখান থেকে n-1 D and NS, এখান থেকে এটাকে বলা হয় NS NP। আর এই 6 নাম শেষের গ্রুপটাকে বলা হয় NS2 NP6। এখানে NS এক থেকে দুইটা থাকতে পারে, আর এখানে এক থেকে 5টা ইলেকট্রন থাকবে, আর এখানে এক থেকে দুইটা থাকবে, আর এখানে এক থেকে 10টা ইলেকট্রন থাকবে। আমরা কি জানি, এস এ 2টা ইলেকট্রন থাকে, পি তে 6টা ইলেকট্রন থাকে, ডি তে 10টা ইলেকট্রন থাকে, এফ এ 14টা ইলেকট্রন থাকে। এই কয়টা জিনিস আমাকে মনে রাখতে হবে। পর্যায় সারণীর মৌলগুলো আমাকে যদি আমি জানতে চাই, তাহলে এই কয়টা গ্রুপ আমাকে মনে রাখতে হবে। প্রথমে 1 এর এ অ্যান্ড 2 এ। 1 এর এ কে আমি এর আগে ভিডিওগুলোতে বলেছি যে তাদের গ্রুপ সংখ্যা তাদের সর্বশেষ স্তরের অরবিটালে ইলেকট্রন সংখ্যার সমান থাকে। তো 1 নাম্বার গ্রুপ যেহেতু, এটাকে আমরা S1, and 2 নাম্বার গ্রুপ যেহেতু S2, and মাঝখানের যে এটা 3 থেকে 3B থেকে 2B পর্যন্ত, এই গ্রুপটাকে আমরা ডি ব্লক মৌল বলি, অর্থাৎ N-1 D NS, এবং শুধুমাত্র 13 থেকে 17 পর্যন্ত NS NP। আর নিষ্ক্রিয় ক্ষেত্রে আমরা NS2 NP6। এগুলো কেন এমন হলো? আর এখানে আমরা দেখলাম 2 এর পরে আবার B শুরু হলো, মাঝখানে আবার এখান থেকে 3 শুরু হলো, আবার এই শেষেরটাতে শুধু 8 দেওয়া হচ্ছে। এটার কারণটা কি? আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা ব্যাখ্যা করি, এর ব্যাখ্যাটা হবে এরকম। 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, 2 নাম্বার গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, আর এই যে 3B 4B 6B, এই যে মাঝখানের যে 10টা, এই 10টা আছে এখানে 3A থেকে 3B থেকে 2B পর্যন্ত মোট 1 2 3 4 5 6 7 8 9 10টা মৌল আছে। অর্থাৎ প্রত্যেকটা স্তরে এই পর্যন্ত 10টা 10টা করে মৌল আছে। এখন দেখো মাঝখানের 10টা আর এই প্রথমে 2টা, 10 দিয়ে 12টা, আর এখানে শুরু হলো 13 থেকে। এই জন্য এখানে 13 থেকে শুরু হয়েছে, 13 14 15। তো এটা এরকম ভাবে ভাগ হয়ে আলাদা হয়ে গেল কেন? পর্যায় সারণী থেকে এটা আলাদা কেন হলো? যে এই যে প্রথম 2 গ্রুপ, এটা ক্ষার ধাতু, অর্থাৎ একটা ক্ষার একটা মৃৎ ক্ষার, এটা মৃৎ ক্ষার এবং একটা ক্ষার ধাতু, অর্থাৎ একটা দুটাই ক্ষার আর কি। আর মাঝখানের যে 10টা করে মৌল আছে, এটাকে ডি ব্লক মৌল বলা হয়। এটাকে বলা হয় ডি ব্লক মৌলের যে বৈশিষ্ট্য আর প্রথম 2টা গ্রুপের মৌলের যে বৈশিষ্ট্য,
এই বৈশিষ্ট্য থেকে অনেকটা অমিল আছে, অর্থাৎ এগুলোর সাথে এটার ধর্মের পার্থক্য আছে। আর 13, 14, 15 এখান থেকে যে মৌলগুলো আছে, এটা সর্বশেষ স্তরের ইলেকট্রনটা যায় কোথায়? এস এবং পিতে থাকে। 13 থেকে 17 পর্যন্ত মৌলগুলোর সর্বশেষ স্তর কোথায় থাকে? এস এবং পিতে থাকে। আর এই মাঝখানের মৌলগুলোর সর্বশেষ স্তরের ইলেকট্রন কোথায় থাকে? ডিতে থাকে এবং এসে থাকে। আমরা এর আগের ক্লাসে পড়িয়েছি যে ডি ব্লক, ডিতে কয়টা অরবিটাল থাকে? 5টা অরবিটাল থাকে। এই 5টা অরবিটাল থাকার কারণে এই এস এর ইলেকট্রনগুলো ডিতে স্থানান্তর হয়ে তাদের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, যোজ্যতার পরিমাণ ভিন্ন হয়, যোজনীর পরিমাণ অথবা যোজ্যতা ভিন্ন হয়, পরিবর্তনশীল যোজনী হয়। অর্থাৎ এই ডি ব্লক মৌলগুলোর পরিবর্তনশীল যোজ্যতা হয়। আমরা কিছুক্ষণ পর ইলেকট্রন বিন্যাস দেখব, সেখানে আমরা দেখব ডি অরবিটালে কিভাবে ইলেকট্রনগুলো স্থানান্তর হয়ে তাদের পরিবর্তনশীল যোজ্যতা প্রকাশ করে। কিন্তু 1 এবং 2 এই দুই গ্রুপের মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা প্রকাশ করতে পারে না। এবং ডি অরবিটালের কিছু বৈশিষ্ট্য আছে যা এই দুইটা গ্রুপ থেকে এবং পরের এইগুলো গ্রুপ থেকে ভিন্নতা প্রকাশ করে, ভিন্ন রূপ দেয়। সেটা কি রকম বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে চাই, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? ডি ব্লক মৌল রঙিন যৌগ গঠন করে। ডি ব্লক মৌল রঙিন যৌগ গঠন করে। 2 নাম্বার কি? এদের পরিবর্তনশীল যোজ্যতা আছে, পরিবর্তনশীল যোজ্যতা প্রকাশ করে। এরা কি করে? পরিবর্তনশীল যোজ্যতা প্রকাশ করে। পরিবর্তনশীল যোজ্যতা প্রকাশ করে। 3 নাম্বার যদি আমরা বলি, জটিল যৌগ গঠন করে। 4 নাম্বারে যদি বলি, এটা প্রভাবক হিসেবে কাজ করে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা এটা মুখস্থ করে রাখবো যে ডি ব্লক মৌলর বৈশিষ্ট্য কি। এখন আমাদের আজকের মূল টপিকসটা ছিল কি? আমাদের আজকের মূল টপিকসটা ছিল মৌলের পর্যায়বৃত্ততা এবং তাদের ইলেকট্রন বিন্যাস। তাদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে মৌলের পর্যায়বৃত্ততা ব্যাখ্যা করব। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম স্তরে কয়টা মৌল আছে? এই যে একটা মৌল, আর এই যে শেষে একটা মৌল, এটা 1 নাম্বার, আর ওই শেষেরটা হিলিয়াম হচ্ছে 2 নাম্বার। অর্থাৎ হাইড্রোজেন 1 নাম্বার, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এটা আমার 2 নাম্বার। এখন কথা হচ্ছে, হাইড্রোজেন এখানে হয়ে হিলিয়াম একদম শেষে হলো কেন? 2 নাম্বার তো এর পরেই হতে পারত। এগুলো একটু থিঙ্কিং করলে বোঝা যায় যে হাইড্রোজেনের পরে 2 নাম্বার যে গ্রুপটা হলো, সেই গ্রুপটা হচ্ছে আমার কি? ক্ষার ধাতু। আর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, দেখো 1s2, এসে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে।
যা এখানে পরিপূর্ণ আছে। এই 1s2-তে আর কোনো ইলেকট্রন আসবে না, তার মানে এটা অত্যাধিক স্থিতিশীল। হিলিয়াম অত্যাধিক স্থিতিশীল, অর্থাৎ সে নিষ্ক্রিয়। অথচ দ্বিতীয় গ্রুপটা হচ্ছে কি আমার ক্ষার ধাতু। তাহলে হিলিয়ামকে যখন আমরা এখানে স্থান দেব, হাইড্রোজেনের পরেই যদি আমরা স্থান দেই, তাহলে দেখা যাবে যে তাদের ক্ষার ধাতুর বৈশিষ্ট্যের সাথে হিলিয়ামের বৈশিষ্ট্যের মিল নেই। আর আমরা আগেই তো দেখেছি পর্যায় সারণীর মূল উদ্দেশ্যই ছিল একই বৈশিষ্ট্য মৌলগুলোকে একটা গ্রুপে স্থান দেওয়া। তো সেই জন্য হিলিয়ামকে এখানে স্থান দেওয়া যায়নি। অনুরূপভাবে হিলিয়ামের পরে দেখো, হিলিয়ামের পরে নিয়ন, এরপরে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অ্যান্ড অর্গানিসন, এই 7টা নিষ্ক্রিয় মৌল। এই 7টা নিষ্ক্রিয় মৌল কেন নিষ্ক্রিয় মৌল? কারণ হচ্ছে এদের অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে সবগুলো স্তর পরিপূর্ণ থাকে। আর এর আগের ক্লাসে আমরা পড়েছি যে মৌলগুলো বহিস্তর যখন পরিপূর্ণ থাকে তখন তারা নিষ্ক্রিয় হয়ে যায়। কেন নিষ্ক্রিয় হয়ে যায়? তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও কমে যায় এবং ছেড়ে দেওয়ার প্রবণতাও কমে যায়। মৌলগুলো তখনই, এই মৌলগুলো তখনই শুধুমাত্র সক্রিয় হয় যখন তার সর্ববহিস্তরের ইলেকট্রনের ঘাটতি থাকে, অথবা এরকম হয় একটা ইলেকট্রন হয়তোবা সেই ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা থাকে, অথবা সর্ববহিস্তরে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে। এই জন্য নিষ্ক্রিয় মৌলগুলো এই অন্যান্য মৌলের ধর্মের সাথে মিল না থাকার কারণে সেই নিষ্ক্রিয় মৌলগুলোকে সর্বশেষ গ্রুপে স্থান দেওয়া হয়েছে এবং সেটাকে 18 নম্বর, বর্তমান আধুনিক পর্যায়ে সারণী যেখানে 18 নম্বর গ্রুপেও বলা যায়, অথবা এটাকে 0 গ্রুপও বলা যায়। এখানে আমি 8 লিখছি, 8 না লিখে আমরা এটাকে 0 গ্রুপ লিখব। এটাকে 0 গ্রুপও বলা যায়। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব যে এর আগে আমি ইলেকট্রন বিন্যাসের সময় বলেছিলাম 2, 8, 8, 18, 18, 32, 32, এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য। এই সিকোয়েন্স মনে রাখলে আমরা খুব সহজেই মৌলের পারমাণবিক সংখ্যার হিসাবটা করতে পারি। কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত হবে এই সিকোয়েন্সটা মনে রাখলে আমরা বলতে পারবো খুব সহজেই। সেটা কিরকম দেখো, এটা কোত্থেকে আসলো? এটাকে কিন্তু ম্যাজিক নাম্বার বলা হয়। ম্যাজিক নাম্বারস বলে। শর্ট কোশ্চেন থাকতে পারে যে ম্যাজিক নাম্বারস কি। এই ম্যাজিক নাম্বার হচ্ছে, এটা কোত্থেকে আসলো? দেখো, প্রথম স্তরে কয়টা মৌল আছে? একটা আর একটা, 2টা মৌল। এরপরে এই গ্রুপের মৌলগুলো কি কি আমরা জানি, ওই যে বলেছিলাম হালিম লিনাকে প্রথম দ্বিতীয় ভিডিওতে সম্ভবত আছে, তোমরা দেখে নিও। আবার দ্বিতীয় গ্রুপের মৌল আমরা কিভাবে লিখি? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো আরে। আর 3 নম্বর গ্রুপের, এটা আমরা মুখস্থ করতে বলছিলাম, স্ক্যান্ডিনিয়াম,
থ্রি, সরি এটা একটু বেশি উপরে হয়ে গেছে, এটা হবে এখানে 3b, 4b, 5b, 6b, 7b, আর এই তিনটাকে বলা হয় 8, 1b and 2b। আমরা যেটা বলতেছিলাম, দ্বিতীয় পর্যায়ে কয়টা মৌল আছে দেখো, একটা, দুইটা, আমরা 3b কিভাবে, এই দুইটা তিনটা মৌল আছে, তিনটা মৌল সম্পর্কে আমরা মুখস্থ করে নেব। স্ক্যান্ডিনিয়াম, এখানে ইট্রিয়াম, ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম। স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। এরপরে আমরা এখানে কি পড়েছিলাম, ভালোবেসে নাবিলা তাকে দেবদাস বানিয়েছে, ডুবেরিনিয়াম। তো এই ম্যাজিক নাম্বারটা কোত্থেকে আসলো দেখো, প্রথম পর্যায়ে কয়টা আছে, একটা আর একটা, দুইটা, এই সেই দুই। দ্বিতীয় পর্যায়ে দেখো কয়টা আছে, এখানে দুইটা আছে আর এখানে ছয়টা আছে, 1 2 3 4 5 6 আর 2, 8টা, 8। তৃতীয় পর্যায়ে কয়টা আছে দেখো, 8টা আছে। এবং চতুর্থ পর্যায়ে কয়টা আছে দেখো, 18টা মৌল আছে। এই দুই সাইড মিলে 8টা আর মাঝখানে 10টা, এই 18টা মৌল আছে। কিন্তু এই পাশেও আছে কয়টা দেখো, 18টা মৌল আছে 5 নম্বর পর্যায়ে। 6 আর 7-এ আছে কয়টা, 6 আর 7-এ আছে, 6-এ 32টা আছে এবং 7-এ 32টা মৌল আছে। সেটা কিভাবে, এই ল্যান্থানাম 57 থেকে 71টা মৌল আছে। ল্যান্থানামের এই ঘরে 57 থেকে 71টা মৌল আছে এবং অ্যাক্টিনিয়ামের ঘরে 89 থেকে 103টা মৌল আছে। অর্থাৎ এখানে 15টা আছে, এখানে 15টা মৌল আছে, অতিরিক্ত মৌল আছে এখানে 15টা, এখানে 15টা, ল্যান্থানাম সহ 15টা, অ্যাক্টিনিয়াম সহ এখানে 15টা মৌল আছে। আর বাকি যে মৌলগুলো আছে সব মিলে হিসাব করলে হবে 32টা করে মৌল আছে। এই জন্য আমরা কি করব দেখো, যখন আমরা হাইড্রোজেনের পরের ঘরে আমরা ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত সেটা হিসাব করব, যে এখানে মৌল আছে দুইটা, 2 এর সাথে যোগ করলে পরেরটা হবে লিথিয়াম হবে। বেরিলিয়াম দেখো, বেরিলিয়ামের উপরে কোনো মৌল নাই, বেরিলিয়ামটা আমরা যদি মুখস্থ রাখি, তো এই যে দ্বিতীয় পর্যায়ের থেকে আমরা হিসাবটা যদি মিলাই তাহলে সহজ হবে। দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে পারমাণবিক সংখ্যার সাথে 8 যোগ করলে তৃতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা সমান হবে, এবং তৃতীয় পর্যায়ে মৌলের সাথে 8 যোগ করলে চতুর্থ পর্যায়ে মৌলের পারমাণবিক সংখ্যা সমান হবে। তো অনুরূপভাবে এই যে চতুর্থ পর্যায়ে মৌলের সাথে কত যোগ করব, এখানে টোটাল মৌল আছে কয়টা, 18টা। তাহলে 18টা যোগ করলে তারপরের পঞ্চম পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা সমান হবে। যেমন লিথিয়ামের কত, 3, 3-এর সাথে 8 যোগ করলে সোডিয়াম হবে 11। বেরিলিয়াম কত, 4, 4-এর সাথে 8 যোগ করলে ম্যাগনেসিয়াম 12 হবে। তো অনুরূপভাবে 13 নম্বর গ্রুপে, অর্থাৎ 13 নম্বর অথবা 3-এর এ গ্রুপের মৌল কি, বাবা, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, আত্রাই। বোরন কত, 5 নাম্বার, 5-এর সাথে 8 যোগ করলে এটা 5 নাম্বার, 5-এর সাথে 8 যোগ করলে কত হবে, 13। আর 14 নম্বরের মৌলটা কি, কাল,
সিলেট গেলে সোনা পাবি, আকবর বলা যায়। তারপরে 5 নম্বরে কি, নদীতে পানি আসে সকাল বিকাল আপন মনে, ইউপি। শেষের এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই মৌলগুলো ক্ষণিকের জন্য মানে দেখতে পাওয়া যায়, এদের অস্তিত্ব সবসময় যে বিদ্যমান তা না। তারপরে 16 নাম্বার, এই 16 নাম্বার গ্রুপের যে মৌল এটাকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন চ্যালকোজেন গ্রুপের মৌলটা কি, ও এস সিতে পড়ে। সতেরো নাম্বার গ্রুপকে কি বলা হয়, হ্যালোজেন গ্রুপ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটি। আর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এটা তো হলোই। এখন দেখো এই মৌলগুলোর আমরা তৃতীয় পর্যায়ের মৌলগুলোর সাথে কত যোগ করব, আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর সাথে কত যোগ করব, 8 যোগ করব। এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর সাথে আমরা 8 যোগ করব, করলে পরের মৌল সমান হবে। কিন্তু অ্যালুমিনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়ামের সাথে দেখো 13 আছে, এটা কিন্তু 31, 31, গ্যালিয়াম 31। কেন 31 হলো, এটার সাথে 8 যোগ করলে কেন 31 হয় না, কারণ এই যে মাঝখানে 10টা মৌল অ্যাডিশনাল মানে এক্সট্রা যোগ হয়েছে, মাঝখানে 10টা মৌল, তাহলে 13 আর 8 দিলে কত হয়, 21 হয়। কিন্তু মাঝখানে এক্সট্রা 10টা মৌল যোগ হওয়ার জন্য এখানে আরো 10 যোগ করলে কত হবে, 31, সেজন্য 31। এই পর্যায়ে এই পর্যন্ত শুধু একটু ব্যতিক্রম, আমরা 10টা এক্সট্রা যোগ করব, যোগ করলে এই যে তাহলে পরবর্তী মৌলগুলোর কার্বন সংখ্যা আমরা পাবো। তো কার্বন কত, 6, 6-এর সাথে 8 যোগ করলে কত হবে, 14, সিলিকন 14, ফসফরাস 15, এটা 16, এটা 17। তাহলে 14-এর সাথে 8 যোগ করলে কত হয়, 22, কিন্তু আরো এক্সট্রা 10 যোগ করলে তাহলে এখানে কত হবে, 32, এটা 33, এটা 34, এটা 35, পটাশিয়াম, ক্রিপ্টন আছে 36। এরপর থেকে সহজ আছে, 1 2 3 4, 4 নাম্বার পর্যায়ে তো আমার এই 10টা সহ আর এই 8টা 18টা, তাহলে এই পর্যায়ের সাথে 18 যোগ করলে তার চতুর্থ পর্যায়ের পারমাণবিক সংখ্যা সমান হবে, এবং চতুর্থটার সাথে 18 যোগ করলে পঞ্চমের সমান হবে, পঞ্চমের যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আছে তাদের সমান হবে। কিন্তু যখন আমরা এই সপ্তম পর্যায়ের মৌলগুলোর আমরা হিসাব করব, তখন দেখা যাবে কি আমাকে 32 যোগ করতে হবে। বোঝা গেছে? কিন্তু ইট্রিয়ামের পর থেকে যা আছে এগুলো সবার সাথে 32 যোগ করতে হবে। কেন 32 যোগ করতে হবে? কারণ এই যে এর পূর্বে ল্যান্থানামে 15টা মৌল আছে, সে 15টা মৌলে এক্সট্রা যোগ হয়েছে, এই জন্য এক্সট্রা মানে টোটাল 32 যোগ করলে পঞ্চম ষষ্ঠ স্তরের 4-এর বি গ্রুপ থেকে আমার 32 যোগ করতে হবে। যাই হোক, এটা তোমরা একটু ঠান্ডা মাথায় থিঙ্কিং করলে বুঝতে পারবে কোথায় 8 যোগ করব, কোথায় 18 যোগ করব, আর কোথায় 32 যোগ করব। শুধু আমরা এটাই মনে রাখবো, ল্যান্থানামে
15টা মৌল আছে, অ্যাক্টিনিয়াম সিরিজে 15টা মৌল আছে। সেটা কত? 89 থেকে 103, আর এটা 57 থেকে 71। আর প্রথম দুইটা গ্রুপে এস গ্রুপ, S1 S2, এবং মাঝখানে 3B থেকে এই 10টা মৌল আছে, এটাকে ডি ব্লক বলা হয়, N-1, এটি হচ্ছে N-1 ডি অ্যান্ড NS। আর এই যে এইটুকুকে বলা হয় NSNP, যা আংশিক পূর্ণ থাকবে, অর্থাৎ S সম্পূর্ণ থাকবে না এবং P সম্পূর্ণ থাকবে না। আর শূন্য গ্রুপটা NS এবং NP এই দুটা পরিপূর্ণ থাকবে, শুধুমাত্র হিলিয়াম বাদে, কারণ হিলিয়ামে পি স্তর নেই, কারণ হিলিয়ামে তো 1s2 পি তো নেই, 1-এর ঘরে তো পি নেই। আমরা এর আগের ক্লাসে পড়িয়েছি যে প্রধান শক্তি স্তরে কোন কোন স্তরে কি কি অরবিটাল থাকে। তো বোঝা গেছে যে ম্যাজিক নাম্বার দিয়ে আমরা কিভাবে পারমাণবিক সংখ্যায় হিসাব করতে পারবো। এখন এখানে আর একটা কোশ্চেন আছে, আমি জাস্ট আজকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে বাছাই করব। একটা পেলাম কি? অবস্থান্তর মৌল, ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। আর এই যে ল্যান্থানাম আর অ্যাক্টিনাইট, এই দুইটা 15-15টা করে মৌল আছে, এই দুইটা গ্রুপকে বলা হয় আন্ত অবস্থান্তর মৌল। আন্ত অবস্থান্তর মৌল। একটা পেলাম কি? ডি ব্লক, একটা ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্টস কি? অবস্থান্তর মৌল। আর একটা কি পেলাম? আন্ত অবস্থান্তর মৌল। আন্ত অবস্থান্তর মৌল, এগুলোকে সবগুলোকে ডি ব্লক বলা হয়। ট্রানজিশন এলিমেন্ট সেটাও কিন্তু ডির ঘরেই আছে, আন্ত অবস্থান্তর সেটাও আমার ডির ঘরেই আছে। আর একটা পেলাম পি ব্লক মৌল, সর্বশেষ স্তর পিতে থাকবে। আর একটা থাকলো কি? নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলগুলোকে বর্তমানে নোবেল গ্যাসও বলা যায়, অভিজাত গ্যাস, অভিজাত গ্যাস বলা হয়। কেন বলা হয়? আমরা কিছুক্ষণ আগে বলেছি যে নিষ্ক্রিয় মৌলগুলো নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে তারা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা কারোর সাথে যৌগ গঠন করে না। কেন করে না? তাদের সর্ববৈশ্য স্তরে ইলেকট্রন পরিপূর্ণ থাকে। কিন্তু বর্তমানে দেখা গেছে যে একটা নির্দিষ্ট শর্ত প্রয়োগ করলে, নির্দিষ্ট কন্ডিশন যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে এই নিষ্ক্রিয় মৌলগুলো জটিল যৌগ গঠন করে, নিষ্ক্রিয়গুলো। তাহলে এই যে এদের নিষ্ক্রিয় ধর্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কিছু কন্ডিশন অ্যাপ্লাই করার কারণে। এই জন্য এটাকে নিষ্ক্রিয় মৌল না বলে বর্তমানে বলা হয় যে এক অভিজাত শ্রেণীর নিষ্ক্রিয় মৌল, অভিজাত শ্রেণীর গ্যাস, সবগুলোই গ্যাসিয়াস অবস্থায় থাকে, এই জন্য এদেরকে বলা হয় অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস। জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, এক্সেন এবং জেনন হেক্সাফ্লোরাইড। জেননের যৌগগুলো হচ্ছে জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড এন্ড জেনন হেক্সাফ্লোরাইড। আবার ক্রিপ্টনের ক্ষেত্রে বলা যায় ক্রিপ্টন ডাইফ্লোরাইড, জেনন অক্সাইড, অথবা জেনন অক্সিফ্লোরাইডও গঠন করে।
জেনন ট্রাই অক্সাইড হবে, জেনন ট্রাই অক্সাইড অথবা জেনন অক্সি ফ্লোরাইডও গঠন করে। এই যে এই কয়টা নিষ্ক্রিয় মৌলর যৌগ, যেহেতু নিষ্ক্রিয় মৌলগুলো একটা কন্ডিশন অ্যাপ্লাই করলে এরকম যৌগ গঠন করতে পারে, সুতরাং এই জন্য এই নিষ্ক্রিয় মৌলকে বর্তমানে নিষ্ক্রিয় মৌল না বলে বলা হয় অভিজাত শ্রেণীর গ্যাস। যাই হোক, আমার মূল কোশ্চেনে ফিরে আসি। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে শুরু করেছিলাম কি দিয়ে, যে মৌলসমূহের পর্যায়বৃত্ততা এবং হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস। এখানে একটু আইডিয়া দেই, যেমন ধরো আমরা দেখলাম যে এখানে সর্বশেষ স্তর S1 থাকে, এটা S2 থাকে, আর এখানে কি থাকে n-1 ডি আংশিক পূর্ণ থাকে 1 থেকে 9 এবং 1 থেকে 10, এবং এস এ কি থাকতে পারে 1 থেকে 2টা ইলেকট্রন থাকে। অনুরূপভাবে পি তে কি থাকে NS এবং NP থাকে। তাহলে দেখো এখানে আমরা দেখতেছি যে সর্বশেষ স্তরের অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ভিন্নতা হওয়ার কারণে তাদের গ্রুপ সংখ্যা চেঞ্জ, আর গ্রুপ সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে তাদের ধর্মও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা আরো কয়েকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যে 1 নাম্বার গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হচ্ছে, 2 নাম্বার গ্রুপের মৌলগুলোকে মৃৎ ক্ষার বলা হচ্ছে, 3 নাম্বার গুলোকে বলা হয় ডি ব্লক। এদের বৈশিষ্ট্যটা আবার এইদিকে দেখো বড় এই 13, 14, 15, 16, 17 এগুলার বৈশিষ্ট্যটা বাম পাশের মৌলের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ আলাদা। বাম পাশে ক্ষার দিয়ে শুরু হচ্ছে, আর এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো অত্যাধিক অধাতু। এটা ক্ষার ধাতু, অত্যাধিক ক্ষার ধাতু, এবং শেষ হচ্ছে এদিকে অত্যাধিক অধাতু দিয়ে, এবং সর্বশেষে চলে আসতেছে কি আমার নিষ্ক্রিয়। তাহলে যে একটা পর্যায় শ্রেণীতে যদি আমরা খেয়াল করি, অত্যাধিক ক্ষার ধাতু দিয়ে শুরু হয়ে হয়ে এবং কোথায় গিয়ে যাচ্ছে একদম অত্যাধিক অধাতু দিয়ে, এবং সর্বশেষ শেষ হচ্ছে কি দিয়ে নিষ্ক্রিয় দিয়ে। আবার পরের পর্যায়ে যদি শুরু হয় আবার সে ক্ষার ধাতু দিয়ে শুরু হবে, ক্ষার ধাতু হয়ে 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 অধাতু দিয়ে নিষ্ক্রিয় হয়ে আবার যদি পরের পর্যায়ে শুরু হয় আবার ধাতু দিয়ে শুরু হচ্ছে, আবার এইভাবে। তার মানে একটা পর্যায় সারণীতে দেখা যাচ্ছে একটা পর্যায় থেকে যত ডান দিকে যাচ্ছি আমার ধর্মের চেঞ্জ হচ্ছে, গ্রুপ সংখ্যা চেঞ্জ হচ্ছে, প্লাস সাথে সাথে কি হয়ে যাচ্ছে আমার ধর্মেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমার গ্রুপ সংখ্যা যত চেঞ্জ হচ্ছে তাদের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাসও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাসও চেঞ্জ হচ্ছে, পাশাপাশি তাদের ধর্মও চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি বললাম, যে আমরা একটা পর্যায়ে বাম থেকে মানে বামে শুরু হয় অত্যাধিক ক্ষার দিয়ে এবং শেষ হয় অত্যাধিক তোমার অর্থাৎ শুরু হয় অত্যাধিক ধাতু দিয়ে এবং শেষ হয় অত্যাধিক অধাতু এবং নিষ্ক্রিয়, আবার শুরু হচ্ছে অত্যাধিক ধাতু হয়ে ধাতুর পরিমাণ কমতে কমতে অধাতুর পরিমাণ বাড়তে বাড়তে আবার শুরু হয় ধাতু দিয়ে। তাহলে কি হচ্ছে একটা পর্যায়ক্রমে একটা চেঞ্জ হচ্ছে না, বৃত্তাকার চেঞ্জ হচ্ছে না, ধাতু 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 অধাতু অধাতু আবার ধাতু, আবার ধাতু থেকে কমতে কমতে অধাতু অধাতু হয়ে আবার ধাতু। এই যে পর্যায় সারণীতে ধর্মগুলো কি পর্যায়বৃত্ত আকারে চেঞ্জ হচ্ছে কিন্তু, এবং সাথে সাথে কি হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসও চেঞ্জ হচ্ছে। এখান থেকেই মানে এই শব্দটা আসছে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং তাদের ইলেকট্রন বিন্যাস, এই দুটার সাথে কি সম্পর্ক আছে। ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হচ্ছে, তাদের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যার পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের ধর্মটাও আমার পরিবর্তন হচ্ছে। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, আমরা 1 নাম্বার গ্রুপের যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করি, দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। দেখো ইলেকট্রন বিন্যাস এগুলো লেখার কিন্তু আমি নিয়ম এর আগে পড়িয়েছি, আবার পড়তেছি, তোমরা সাথে সাথে খেয়াল করো।
লিথিয়াম 1s2 আমার 3 নাম্বার, যেহেতু লিথিয়াম 1s2 আর কয়টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন, তাহলে 1s এর পরে কি আছে, 1 এর আর কোনো সাব অরবিটাল নেই, তাহলে 2 শুরু হবে। আমরা কি জানি যে SPDF, এই সিরিজটা মনে রাখবো। তাহলে 1s এর পরে তাহলে কি হবে 2s, কারণ হচ্ছে 1 এর এসি হয়, 1 এর আর কোনো অরবিটাল নেই। এবং 2s, 2 এর আমরা কি জানি, আমরা কিন্তু এর আগে পড়িয়েছিলাম, আমরা কি পড়িয়েছিলাম যে n সমান যখন 1 হয় তখন l সমান হয় 0, n সমান যখন 2 হয় l সমান কি হয় তোমার 0 সহ n-1 পর্যন্ত, 0 1, তার মানে n সমান যদি 3 হয় তাহলে কত হবে l এর মান 0 1 2, 0 থেকে n-l পর্যন্ত যতগুলো n থাকবে তার চেয়ে একটা কম হবে, 0 থেকে ওইভাবে ধারাবাহিকভাবে গুনতে যাব। এবং l এর মান 0 হলে এটাকে s বলে, l এর মান 1 হলে সেটাকে p বলে, l এর মান 2 হলে সেটাকে d বলে, আবার যখন l এর সমান 3 হবে ওটাকে বলা হয় f। তাহলে 3 এর জন্য আমার কি কি হবে, 3s 3p 3d, 3d পর্যন্ত। আর 2 এর জন্য কি হবে 2s এবং 2p পর্যন্ত, তাহলে 2s, তো আমার আছে ইলেকট্রন তিনটা, তিনটার ভিতরে 1s2 হয়ে গেল, আর একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন এখানে যাবে, এরপরে ইলেকট্রন নেই, এই জন্য পরের স্তরটা আর যায়নি। লিথিয়ামের পরে কি সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s, আমার সোডিয়াম কত 11, 1s2 2s 2, কারণ 2 2 4, আমার ইলেকট্রন আরো আছে, 2s এর ঘর আরো, 2 এর ঘর আরো কি কি হয়, p হয়, 2s 2, তাহলে 2p কত হবে, p তে 6টা ইলেকট্রন থাকে সর্বোচ্চ, সেটাও আমরা পড়েছি p তে কেন 6টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন সংখ্যা হিসাব করব আমরা কিভাবে, 2 × 2l + 1 সংখ্যক ইলেকট্রন থাকবে প্রতিটা অরবিটালে, l এর মান হচ্ছে এই যে 0 1 2 3 এইসব, l এর মান এই যে p এর জন্য 1, 2 1 2 2 আর 1 3, 3 2 6, এই জন্য 6টা ইলেকট্রন থাকে। তাহলে কয়টা গেল, 6 ছেড়ে 10, আর একটা ইলেকট্রন থাকে। 2 এর ঘরে তো আর কোনো অরবিটাল নেই, তাহলে এবার 3 ঘর শুরু হবে, 3s1, 11টা গেল। সোডিয়ামের পরে কি আছে, পটাশিয়াম, দেখো পটাশিয়াম যদি লিখি 1s2, পটাশিয়াম কত 19, 1s2 2s2 2p6, তারপরে এবার আমার 3s শুরু হবে, 3s2, 3 এর পরে কে আছে, 3 এর ঘরে কে কে আছে, 3s আছে, তারপরে কি আছে 3p আছে, তারপরে কি আছে 3d আছে, এরপরে কে আছে 4s আছে, 3d পর্যন্ত শেষ, এরপর তো শুরু হয় আবার 4 দিয়ে। এখন 19টা আমরা যদি ইলেকট্রন দেই, 6 ছেড়ে 10, 10 দিয়ে 12, 12 6 18, আর একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন ডি তে দেওয়ার কথা, এখানে ডি তে দেওয়ার কথা, তাই না? কিন্তু ওই যে আমরা যে পড়েছি n+l এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন যাবে, তারপরে n+l এর মান যার বড় তার পরেরটাতে যাবে, এইভাবে ক্রমান্বয়ে যাবে। তাহলে দেখো 3d তে n+l এর মান কত, n+l এর মান কত, 3d তে 3 দিয়ে 5, আর 4s এ কত 4, 4, আর l এর মান s এর জন্য 0, এই জন্য 4। তাহলে সেই হিসাবে আগে ইলেকট্রন কোথায় যাবে, 4 এ যাবে, ডি তে না গিয়ে 4 এ ইলেকট্রন যাবে, আর ডি তে 0 থাকবে, ওই একটা ইলেকট্রন 4 এ যাবে। তাহলে দেখো 1 নাম্বার গ্রুপে আমরা কি দেখতেছি, সবার শেষে s1 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 এবং s1, একটা একটা করে s এ একটা ইলেকট্রন আছে, এই জন্য এইগুলোকে বলা হয় 1 নাম্বার গ্রুপের মৌল, 1 নাম্বার গ্রুপের মৌল। এবং এই 1 নাম্বার গ্রুপের মৌলগুলো অত্যাধিক সক্রিয় ধাতু, অত্যাধিক সক্রিয় ধাতু, সবগুলোর ধাতুর বৈশিষ্ট্য প্রায় সেম, একই রকম, কারণ একই রকম ইলেকট্রন বিন্যাস শো করতেছে। তাহলে এই যে আমরা দেখলাম যে একই রকম ইলেকট্রন বিন্যাস হলে তাহলে তাদের ধর্মেও মিল পাওয়া যাচ্ছে একই রকম, আর ভিন্ন রকম ইলেকট্রন বিন্যাস হলে গ্রুপ সংখ্যাও ভিন্ন হয়ে যাচ্ছে, প্লাস কি হয়ে যাচ্ছে তাদের ধর্মেরও অমিল দেখা যায়। এখন ডি তে দেখো 3b 4b 5b, এগুলো কেন হলো,
কারণ হচ্ছে যে ডি তে যাওয়ার কারণে এটাকে বি বি সাব গ্রুপে ভাগ করা হয়েছে। কিন্তু এই যে এই ক্ষেত্রে এসে 1B আর 2B কেন হলো? কারণ এখানে যদি আমি উদাহরণটা দেই, 1B তে কপার থাকে আর 2B তে জিঙ্ক থাকে। কপারের কথা ছিল আসবে, জিনার জন্য কাঁদে মন আমার। তাহলে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। তাহলে কথা ছিল আসবে, কপার 29 আর সিলভারের কত হবে? এটা 29। কপারের সাথে কত যোগ করব? 32 যোগ করব, সরি 32 না, 18 যোগ করব, 18 যোগ করব। 18 যোগ করলে কত হয়? 47 হয়। তাহলে এটা হবে কত? এটা 29, এটা 47। 47 সাথে 32 যোগ করব, তাহলে কত হবে? 32। 47 এর সাথে 32 যোগ করব, 79 হবে। এখন দেখো কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, 1s2 2s2 2p6 3s2 3p6, 1s2 2s2 2p6 2 ঘরে শেষ। এবার 3s2 3p6, এখানে 3d আছে, 3 ঘরে spd আছে, এরপরে ধরো 4s আছে। এখন দেখো হিসাব করি, 6 6 4 10 18, এই পর্যন্ত কয়টা? 18টা মৌল, মানে 18টা ইলেকট্রন হয়ে গেছে। দেখো 18টা ইলেকট্রন হয়ে গেছে, 3s2 3p6 পর্যন্ত 18টা ইলেকট্রন হয়ে গেছে। এখন আর থাকে কয়টা? 11টা মৌল। তাহলে 11টা মৌল, এখানে কিন্তু 10 হওয়ার কথা, তাই না? 10 হওয়ার কথা। এখন কোনটাতে আগে ইলেকট্রন যাবে? 4s এ যাবে না 3d তে যাবে? 3d তে n+l এর মান কত? 5, আর 4s এ কত? 4। এখন 18, তাহলে আগে 4s পূর্ণ হবে 2, 18 দিয়ে 20, তাই না? 20, কিন্তু আর থাকে কয়টা? 9টা, 9 যাবে এখানে। কিন্তু এর আগের ক্লাসে আমরা পড়িয়েছি 3d মানে d 9 হয় না। কেন 9 হয় না? কারণ d অরবিটাল যে 5টা থাকে, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। হ্যাঁ, এই যে এল এর মানের পর এল যখন 2 হয়, এম এর মান কি হয়? +2 থেকে 0 সহ, হ্যাঁ, +2 +1 0 -1 -2, এগুলো 5টা অরবিটাল থাকে। এই 5টা অরবিটালই সমান শক্তি সম্পন্ন, এবং আমরা কিন্তু পড়েছি এরকম সমান শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে সর্বোচ্চ সংখ্যক, প্রথমে আগে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে ইলেকট্রনগুলো জোড় অবস্থায় থাকবে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা ইলেকট্রন। তাহলে দেখো এই একটা ইলেকট্রনের জন্য এই ডি অরবিটালটা অস্থিতিশীল অবস্থায় আছে, কারণ সবগুলোই জোড় আর একটাই শুধু বিজোড়। এই অবস্থায় এদের ভিতরে ইলেকট্রন নিয়ে মারামারি বাজবে, কারাকারি বাজবে, কারণ হচ্ছে সবাই জোড়া অবস্থায় আছে, আর এ মানে জোড়া অবস্থায় নেই, সে সিঙ্গেল আছে, সে উত্তেজিত অবস্থায় থাকবে। এই জন্য এদের স্বার্থের জন্য, এর আগের যে অরবিটাল গুলো আছে, এদের স্বার্থ রক্ষার জন্য, স্থিতিশীলতা অর্জনের জন্য, এর নিকটতম দুর্বল একটা ঘর আছে 4s, সেখান থেকে একটা ইলেকট্রন সে নিয়ে নিবে, ডি নিয়ে একে পূর্ণ করে দিবে, দিয়ে 4s কে একে বেচারারে একটা ইলেকট্রন দিবে, আর এই একটি শক্তি আছে বেশি, তাই সে 10টা ইলেকট্রন নিয়ে নিবে। এখন দেখো এই যে সর্বশেষ স্তরে আমরা কি দেখতে পাচ্ছি? 4s1 আছে, কিন্তু এটা ডি ব্লক মৌল, কারণ ডি তে ইলেকট্রন আছে, ডি ব্লক মৌল। হ্যাঁ, ডি ব্লক মৌল।
কিন্তু ডিতে পরিপূর্ণ আছে, 4s1 আছে। এই পরিপূর্ণ থাকার কারণে এই আর শেষে একটা থাকার কারণে একে 1 বলা হচ্ছে, আর ডিতে থাকার কারণে 1b বলা হচ্ছে। কিন্তু আধুনিকভাবে এখন বলা যায় কি এটার 11, 10 আর 1, 11টা ইলেকট্রন আছে, সর্বশেষ স্তরে 11টা ইলেকট্রন আছে। আর ডি ব্লক সর্বশেষ স্তরটা কি হয়, n-1 ডি অ্যান্ড এন এস। এখানে n সর্বোচ্চ কত 4, তাহলে 4-1 দিলে 3d অ্যান্ড 4s, এই যে 3d অ্যান্ড 4s এটা হবে সর্বশেষ স্তর। আর সর্বশেষ স্তরে ইলেকট্রন কয়টা আছে, 11টা আছে। এই জন্য আধুনিকভাবে এটাকে 11 বলা যায়, অথবা এই হিসাব করলে 1bও বলা যায়। অনুরূপভাবে জিঙ্ক যদি আমি বলি, জিঙ্ক 30 নাম্বার, এটা সম্পূর্ণ এরকমই থাকবে, 3d এখানে 10ই হবে, আর 4s এখানে 2 হবে। 29 আর একটা ইলেকট্রন যখন আসবে 4s নিয়ে নিবে, কারণ ডি তো পূর্ণ হয়ে গেছে, এখন ডি তে ইলেকট্রন যাবে না, 4s ইলেকট্রন যাবে, 4s2। এই ক্ষেত্রে হবে কি 2b। তাহলে দেখো এখানেও কিন্তু s1, আবার এই যে হাইড্রোজেন 1 নাম্বার গ্রুপেরও সবার শেষে কিন্তু s1 ছিল। এই জন্য এই কপারের সাথে 1 নাম্বার গ্রুপের মৌলের কিন্তু একটা মিল আছে। আর মেন্ডেলিভ কিন্তু ওই প্রথম দিকে যে আমার পর্যায় সারণীটা দিয়েছিলেন, সেখানে কিন্তু কপারকে 1 নাম্বার গ্রুপেই তিনি স্থান দিয়েছিলেন। কিন্তু এখানে ডি ব্লক থাকার কারণে এদের ধর্ম 1 নাম্বার গ্রুপের ধর্মের চেয়ে অনেক অমিল আছে। কিছুটা মিল থাকলেও ধর্মে অনেকটা অমিল পাওয়া যায়। এই জন্য এটাকে কিন্তু এই 1 নাম্বার গ্রুপের সাথে স্থান দেওয়া হয়নি। তাহলে আমরা কি দেখলাম, এখান থেকে উদাহরণ থেকেও আমরা বুঝলাম 1 নাম্বার গ্রুপের ইলেকট্রন বিন্যাস যেরকম, এই ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম হওয়ার কারণে তাদের কিন্তু অবস্থানও ভিন্ন হয়েছে। তাহলে আমরা এই উদাহরণ দুটো দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি যে 1 নাম্বার গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস আর 1-এর বির মৌলের ইলেকট্রন বিন্যাস আলাদা হওয়ার কারণে তাদের ধর্মও আলাদা হয়েছে। তাহলে ইলেকট্রন বিন্যাস আর পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। তো এভাবে আমরা সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো, সেটা আমরা এইভাবেও লিখতে পারবো। এর আগের ক্লাসে আমি আমার একটা শর্টস ভিডিও আছে, সেখানে 3 মিনিটের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা সংক্ষিপ্ত আকারে কি করতে পারি, খুব শর্টকাটে ইলেকট্রন বিন্যাস করতে পারি। শর্টকাটে ইলেকট্রন বিন্যাসের উপর আমার 2টা ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো। 1s2 2s2 এইভাবে লিখতে হবে না, আমরা অ্যাডমিশন টেস্টের জন্য যখন করব শর্টকাটে একদম করে ফেলবো, সেই শর্টকাটের নিয়মটাও শিখিয়েছি। আর এখন আমরা একদম ডেসক্রিপশন আকারেও লেখা শিখালাম। আমরা ইলেকট্রন বিন্যাসের সিরিজটা যদি লিখি, দেখো এভাবে লিখতে পারবো 1s অ্যান্ড 2s, 2 এর কি কি থাকতে পারে, n এর মান 2 হলে l এর মান একটা কম হবে 0 1 s এবং p, আর 3 হলে n এর মান 3 হলে n-1 পর্যন্ত, তার মানে 2 পর্যন্ত যাবে। 0-র জন্য 3s, 0-র পর 1 3p, তারপরে 2 3d পর্যন্ত। এবার যখন 4 শুরু হবে, 4 এর হলে n-1 পর্যন্ত, অর্থাৎ 3 পর্যন্ত, অর্থাৎ 0 হলে 4s and 1 হলে 4p, 2 হলে 4d, 3 হলে 4f পর্যন্ত। এরপরে আসো 5s, 5s n-1 পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত, তার মানে 0 1 2 3 4। 0 হলে 5s, 1 হলে 5p, তারপরে কি 2 হলে 5d, তারপরে কি আছে 3 হলে 5f। তাহলে 0 1 2 3 and 4 5f, সেটাকে 5ef জিও বলা যায়, কিন্তু ওরা আমার আর দরকার নেই, জি এখনো দরকার পড়ে না, কারণ 118টা মৌলতে জি দরকার পড়ে না, জিতে ইলেকট্রন যাওয়ার প্রয়োজন হয় না, তার আগে 118টা মৌল হয়ে যায়। এরপরে আবার 6 এর জন্য শুরু হলে 6x, 6p, 6d, 6f, GH যাবে, 6h হবে, মানে সরি 6g হবে, 6h হবে। এরপর যখন আমি 7 শুরু করব, 7s হবে, 7p হবে, 7d হবে, 7f হবে।
এরপর এগুলো আমার দরকার নাই। তারপর 8 হলে 8s হবে, 8p হবে, 8d হবে, এরকম হবে। কিন্তু এরপর এর সময় ইলেকট্রন যখন প্রবেশ করাবো তখন আমরা কোন সূত্র ফলো করব? n+l এর সূত্রটা আমরা ফলো করব। হয়ে গেল। আমরা এটা লিখে কি ব্যাপার? এটা ব্যাপার না, দুই একবার প্র্যাকটিস করলে তোমরা পারো। অনেক জায়গায় তোমরা দেখতে পারবা যে একটা ছন্দ দিয়ে এসএসপি এভাবে বলে, এস এসপি এসপিডি এসপিডি, এসএসপি এসপিডি এসপিডি, আবার বলে এসপিডি এসপিডিএফ এসপিডিএফ এসপিডিএফ। অর্থাৎ এসএসপি একটা, এসপিডি দুইটা, এসপিডি দুইটা, এসপিডি এসপিডিএফ এসপিডিএফ এসপিডিএফ, এভাবে একটা সূত্রতে ছন্দ ছন্দ করে মিলায় তারপরে প্রথমে এগুলোর নাম্বার বসায়। তো আমরা ওইভাবে মুখস্থ ছন্দ দিয়ে সব মুখস্থ করবো না, বেশি দিন মনে থাকে না। এবার আমরা একদম অরিজিন, একদম মূলটা কি, এগুলো কেন আসলো, কিভাবে আসলো, এই জন্য পর্যায় সারণীতে কিন্তু আমি 10টা ভিডিও বানিয়েছি। এটা দিয়ে 9টা ভিডিও হবে। আমার ওয়ানের জন্য এস আসলো কেন, এখানে পি কেন আসলো, এবং ইলেকট্রন গুলো এসে আমার 2টা যায়, পিতে আমার 6টা যাবে, ডিতে 10টা যাবে, এফে 14টা যাবে, এগুলো কেন হলো। এবং আমরা এর আগে পড়ালাম ডিতে 5টা অরবিটাল থাকে, এগুলো কেন অরবিটাল থাকে, কিভাবে আসে, কোয়ান্টাম নাম্বার কি, এর পুরো ডিটেলস আমার ভিডিও আছে, তোমরা সেখানে দেখবে। তোমরা অরিজিনাল জিনিসটা শিখবে, তোমরা কেন আমরা এইভাবে ছন্দ দেই। এখানে আমরা কিছু ছন্দ দিচ্ছি, সেটা সুবিধার জন্য কিরকম, যে এই মৌলগুলো আমার মনে থাকবে না, কিন্তু এই মৌলগুলো কোনটার পর কি আমার সংকেত মাথায় আসলে কিন্তু আমি অন্ততপক্ষে সে মৌলটার নাম কি আমরা মনে করতে পারবো। জিনার জন্য কাঁদে মন আমার, জিনার জন্য কাঁদে, সিডি কাঁদে মন, মার্গারি, এইচজি মার্গারি, কথা ছিল আসবে, কথা, কপার ছিল সিলভার, আসবে এইউ, আসবে হয়তো আমার মনে নাই কিন্তু আসবে এইউ, তখন কিন্তু এইউ লিখলে আমরা বলতে পারবো যে এটা গোল্ড। এরকম ভাবে নদীতে পানি আসে সকাল বিকাল আপন মনে, এগুলো আমার শেষের এইটা মনে না রাখলেও চলবে। কিন্তু আমার এগুলো তো নাম মুখস্থ করার তো তোমার এখানে এমন সূত্র নাই। এটা হচ্ছে আমার, যেমন মানুষের নাম মুখস্থ করার কি কোনো সূত্র আছে? নাম মুখস্থ করার সূত্র নেই, আমার মনে রাখতে হবে। এই জন্য আমি এখানে ছন্দ দিয়েছি। আর বাকি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমি সাধারণত ছন্দ দেই না, কারণ ছন্দ দিয়ে জাস্ট শুধু মানে মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরিয়ে দেওয়া, এটা পরের 2-4-6 মাস পরে ভুলে যাওয়া, সেই পড়ার কোনো সার্থকতা নেই। আমাকে মনে করতে হবে এর অরিজিনটা কি, কিভাবে আসলো সেটা আমাকে জানতে হবে। সেটা না জানলে এই পড়াশোনার কোনো ভ্যালু নেই। হয়তোবা তুমি একটা জায়গায় চান্স হবে, চান্স পাওয়ার পর দেখবা যে তোমার দ্বারা আর কিছুই হচ্ছে না। এই জন্য আমরা শর্টকাট, যত শর্টকাটে যাবে পড়াশোনা তত নষ্ট হয়ে যাবে, পড়াশোনা করতে পারবে না। তোমার দেখবা যে এত শর্টকাট দিয়ে তুমি মাথায় নিতে পারবে না, মাথা পাগল হয়ে যাবা। এই জন্য এখানে তুমি যদি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখো, সিরিয়াল বাই সিরিয়াল তুমি একটার পর একটা সুন্দর করে বুঝতে পারবে, তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি আরো কিছু বলি, ডি ব্লকের কিছু বৈশিষ্ট্য বলে আজকে শেষ করে দিব। তো আমরা দেখলাম যে ডি ব্লক, ডিতে ইলেকট্রন থাকলে সেটাকে ডি ব্লক বলতেছি। সর্বশেষ স্তরের ইলেকট্রন যদি ডিতে থাকে, সব জায়গায় ডি না, হ্যাঁ এগুলো তো ডি থাকবে, কারণ যে অনেক পারমাণবিক সংখ্যা বেশি না, এখানে তো ডি তো থাকবে, এফ পর্যন্ত যাবে, সেটা না। সর্বশেষ স্তরের ইলেকট্রনটা ডিতে যদি থাকে তাহলে ডি ব্লক বলে। আর সর্বশেষ স্তরটা কি, n-1 ডি আর ns, এরকম থাকলে ডি ব্লক বলে। আর অবস্থান্তরটার মৌলটা কি, অবস্থান্তর মৌল হচ্ছে এই যে ডিটা আংশিক পূর্ণ থাকবে, সর্বশেষ স্তর আংশিক পূর্ণ থাকবে, পরিপূর্ণ থাকবে না সেটাকে। এবং সেটা কোন অবস্থায়, ওই মৌলটা যৌগ গঠন করা অবস্থায় যদি তাদের সর্বশেষ স্তরটা আংশিক পূর্ণ থাকে তখন তাদেরকে অবস্থান্তর মৌল বলে। যেমন একটা উদাহরণ যদি দেই, স্ক্যান্ডিনিয়াম কত, 21 নাম্বার, এই স্বাভাবিকভাবে যদি করি 1s2 2s2
2p6 3s2 3p6 3d4s। আমরা যদি হিসাব করি দেখো 10 18 2 20 1 21, ঠিক আছে 21। কিন্তু স্ক্যান্ডিনিয়াম যদি 3+ হয়, কেন হয়? এই আমরা যোজন স্তরের ইলেকট্রন কয়টা এখানে দেখো 3টা। আমরা পড়িয়েছি যোজন স্তরের ইলেকট্রন যতগুলো থাকে সেই ইলেকট্রন দিয়ে তারা কি করতে পারে, বন্ধন গঠন করতে পারে। তো এটা বন্ধন গঠন করবে 3টা ইলেকট্রন দিয়ে। হ্যাঁ, এই ডি তে কয়টা থাকে, dxy dyz dzx dx² - y² dz²। তো এর আগে কি ছিল, 4s2 ছিল, আর এটা 3d। 3d তে একটা আছে। তো উত্তেজিত যখন হয়ে যাবে তখন এখান থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে ডি তে যাবে। তাহলে এই যে 3টা সিঙ্গেল ইলেকট্রন হলো, এবার এই 3টা ইলেকট্রন অন্য কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এখন তোমরা একটা লক্ষ্য করে দেখো, এই যে সর্বশেষ স্তরে আরো কয়টা ইলেকট্রন দরকার, একটা দুইটা তিনটা, আরো 3টা ইলেকট্রন হলে কিন্তু তারা স্থিতিশীলতা অর্জন করবে। সর্বোচ্চ সংখ্যক একটা একটা করে ইলেকট্রন তারা পেলে স্থিতিশীল হবে। এই জন্য এরা কি করতে পারে, যে দেখো যতগুলো ইলেকট্রন আছে এই 3টে ইলেকট্রনকে যদি বাঁচাতে হয় আরো 3টে ইলেকট্রন তাকে আনতে হচ্ছে। তার মানে সমান সমান, কিন্তু তাদের কোনো লাভ নাই। এই জন্য তারা কি করতে পারে, এই 3টে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ত্যাগ করতে পারে। ত্যাগ করলে কি হয়ে যায়, ছেড়ে দিলে প্লাস হয়ে যায়। দেখো 3+ হয়ে গেছে, 3+ হয়ে গেছে। তাহলে আমার ইলেকট্রন বিন্যাস কি হবে, এই 3টে ইলেকট্রন যখন বাদ হয়ে যাবে তাহলে দেখো এতটুকু ইলেকট্রন কয়টা, 18টা। দেখো মানে 3s2 3p6 এই সম্পূর্ণ, দেখো এই যদি লিখি এভাবে 3p6 পরিপূর্ণ হয়ে গেছে, এর কোনো আর ঘাটতি নেই। 3 পরিপূর্ণ হয়ে গেছে, দেখো এখানে আর কোনো তার ঘাটতি নেই। পি তে ঘাটতি নেই, এসেও ঘাটতি নেই। আর এখানে কয়টা দেখো, 6 × 10 18টা না, 18টা কার সমান, ক্রিপ্টনের সমান, সরি ক্রিপ্টন না, আর্গনের সমান, নিষ্ক্রিয় গ্যাস। আর আমরা জানি সকল মৌল সাধারণত নিষ্ক্রিয় মৌল হতে চায়। তাহলে দেখো স্ক্যান্ডিনিয়াম 3+ যে জিনিস, সেটাকে আমরা আর্গন দিয়ে প্রকাশ করতে পারি। পরীক্ষায় থাকতে পারে যে নিম্নের কোন জোড়া দুটি একই রকম ইলেকট্রন বিন্যাস দেয়। দেখো এখানে স্ক্যান্ডিনিয়াম আর আর্গন সেম। তাহলে এই ক্ষেত্রে এসে দেখো আমরা কিন্তু অবস্থান্তর মৌলের সংজ্ঞা হিসাবে দিয়েছি কি, মৌল অর্থাৎ আয়ন অবস্থায় যৌগ গঠন করা, অর্থাৎ আয়ন অবস্থায় যদি তাদের সর্বশেষ স্তরের ডিটা আংশিক পূর্ণ থাকে তখন সেটাকে অবস্থান্তর মৌল বলে। এখানে দেখো এই যে ডিতে কোনো ইলেকট্রন আছে, s3 তে স্ক্যান্ডিনিয়াম 3+ কোনো ডি ইলেকট্রন নেই। তাহলে স্ক্যান্ডিনিয়াম 3 কে আমরা কি বলতে পারি না, অবস্থান্তর মৌল বলতে পারি না। এবং স্ক্যান্ডিনিয়াম 3 কিন্তু ডি ব্লকও না, দেখো ডিতে ইলেকট্রন নাই, এটাকে ডি ব্লকও বলা যাচ্ছে না এবং অবস্থান্তর মৌল বলা যাচ্ছে না। আর স্বাভাবিক অবস্থায় স্ক্যান্ডিনিয়াম তোমার কি ডি ব্লক মৌল। কিন্তু ওই অবস্থান্তর মৌলের যে একটা সংজ্ঞা, যে আয়ন অবস্থায় ডিটা আংশিক পূর্ণ থাকতে হবে, সেই হিসাবে কিন্তু স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল না, কিন্তু ডি ব্লক মৌল। কারণ স্বাভাবিক অবস্থায় ডিতে ইলেকট্রন থাকে, কিন্তু স্বাভাবিক অবস্থাকে তো অবস্থান্তর মৌল বলে না। অবস্থান্তর মৌল তখনই হয় যখন সেটা উত্তেজিত হয়, অর্থাৎ সেটা উত্তেজিত হয়ে কি হয়, আয়ন গঠন করে। অনুরূপভাবে যদি আমি বলি, জিঙ্কের ক্ষেত্রে বলি, দেখো জিঙ্ক 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s। দেখো এখানে 18 18 দিয়ে 20 আর 9 এটা 10। এখানে দেখো আমার জিঙ্ক কি হতে পারে, 2+ হতে পারে, মানে 2টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। হ্যাঁ, এখানে জিঙ্ক 2+, 2টা ইলেকট্রন কি করতে পারে, ছেড়ে দিতে পারে। তো সর্বশেষ স্তর থেকে ইলেকট্রন কিন্তু ছাড়বে। 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো এখানে 4s আগে ইলেকট্রন ঢুকছে না, তারপরে তো 3d তে গেছে, 3d তে গেছে না।
তো দুইটা ইলেকট্রন ছাড়লে আগে কোত্থেকে ছাড়বে, এস থেকে ছাড়বে না ডি থেকে ছাড়বে? ডি থেকে ছাড়বে, কিন্তু ডি থেকে ছাড়লে এখানে কয়টা হবে, 8টা হবে। তাহলে জিঙ্ক 2+, সেটা কি হচ্ছে, অবস্থান্তর মৌল হচ্ছে, কারণ এই যে আয়ন গঠন অবস্থায় কি হয়েছে, ডি আংশিক পূর্ণ। আবার জিঙ্ক স্বাভাবিক অবস্থায় কি হয়েছে, ডিটা অরবিটাল, ডি অরবিটালে আছে, এই জন্য এটা ডি ব্লক। তার মানে জিঙ্ক কিন্তু ডি ব্লক এবং অবস্থান্তর দুটাই। এই জন্য আমরা বলতে পারি যে দেখো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখলাম, স্ক্যান্ডিনিয়াম আমার ডি ব্লক, কিন্তু স্ক্যান্ডিনিয়াম যখন 3+, সেটা কিন্তু ডি ব্লক অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়। তাহলে আমরা দেখলাম যে সকল ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয়, আর সকল অবস্থান্তর মৌল, এই যে এটাকে কিন্তু ডি ব্লকও বলা যায়, আবার অবস্থান্তরও বলা যায়। সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। এটা একটা কোশ্চেন থাকতে পারে। যাই হোক, আমরা এটা নিয়ে আবার আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে অনেক লম্বা হয়ে গেল, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে গেল। তবে 1 ঘন্টার ভিডিও হোক আর যত লম্বাই হোক না কেন, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, শর্টকাট ভিডিও থেকে কোনো কিছু তেমন শেখা যায় না। আর ডেসক্রিপশন আকারে যদি আমি বলতে চাই একটু লম্বা হয়, তো তোমরা ধৈর্য ধরে, আমি আশা করব তোমরা কি করবা, মনে করবা যে তোমরা কোনো একটা প্রাইভেট পড়তে গেছো এবং ক্লাসরুমে পড়তেছো। তুমি ইন ডিটেলস যখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে একটা ভিডিও, অবশ্যই সেখানে তুমি একটা প্রাইভেট পড়ার সময় যা শিখতেছো তুমি এখান থেকে তা শিখতে পারবে। আর যেটা বুঝতে পারবে না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি বলার চেষ্টা করব। তো আমি ইনশাল্লাহ আমি নিয়ত করেছি যে ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অধ্যায় ভিত্তিক একদম ধারাবাহিকভাবে এরকম আলোচনা করব, এবং এই 2 বছরে ইনশাল্লাহ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার একদম কমপ্লিট করে দেব। তোমরা অবশ্যই আমার এখান থেকে সম্পূর্ণ একটা অধ্যায় আলোচনা পাবে ইনশাল্লাহ। আর অবশ্যই নিয়মিত হতে হবে, নিয়মিত না হলে, আমি প্রথম দিন হিসেব দেখিয়েছি, নিয়মিতভাবে না পড়লে তুমি কখনোই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তুমি কখনোই কোনোভাবে একদম কমপ্লিট করতে পারবে না। আর কমপ্লিট যদি না করতে পারো, অ্যাডমিশন টেস্টে তুমি আটকে যাবে। এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে এবং প্রথম থেকে সিরিয়াসলি নিতে হবে। এমন না যে আজকে দেখি কালকে দেখবো, আজকে থাক কালকে দেখবো, এটা তোমার করার কোনো সুযোগ নেই। আমি প্রথম দিন পড়িয়েছি যে দেখো, আমি প্রথম দিনই বলেছি ফার্স্ট পার্টে মিনিমাম 14টার মতো অধ্যায় আছে, 14, 16, 17টার মতো অধ্যায় আছে, সেকেন্ড পার্টেও আছে। হ্যাঁ, তাহলে তুমি ফার্স্ট পার্টে সময় পাচ্ছ 10 মাস থেকে 11 মাস, তাহলে একটা অধ্যায়। এরপর আবার বাংলা, ইংরেজি, আবারও অন্যান্যগুলো সাবজেক্ট আছে, তাহলে প্রত্যেকটা অধ্যায়ে কয়েক ঘন্টা করে সময় পাবা, সময়ই পাবা না। সো প্রত্যেকটা অধ্যায় যখন পড়বা তখনই সেটা সিরিয়াসলি নিতে হবে, এবং তখনকার পড়া তখনই বুঝতে হবে, পরবর্তী ফেলে রাখলে অবশ্যই ধরা খাবে, এখান থেকে ভালো কিছু হবে না। আর একই বই, ইন্টারমিডিয়েটের একই বই পড়ে দেখবে যে তোমার এক ফ্রেন্ড এক ভালো জায়গায় চান্স পাচ্ছে, অথচ এই 2টা বছর পার হয়ে গেলে তোমার কিন্তু আর সুযোগ নেই। তুমি হাজার চেষ্টা করলেও আর নিজেকে ইমপ্রুভ করতে পারবা না এবং কিছু করতে পারবা না, এবং ফাইনালি তুমি কি দেখবে যে অনেকের চেয়ে তুমি পিছিয়ে পড়ছো, অথচ তুমি আর সে একই সাথে একই জিনিস পড়াশোনা করেছো। কিন্তু সে একটু মনোযোগী হওয়ার কারণে আজকে সে ভালো জায়গায়, আর তুমি 2 বছর পরে নিজে তখন কপাল চাপড়ানো ছাড়ার কোনো গতি থাকবে না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। শুধুমাত্র ইন্টারমিডিয়েটের এই 2টা বছর ভালো করে পড়লেই তোমার ক্যারিয়ারটা কত দূর চলে যাচ্ছে। একজন যাচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, আর অন্যজন কি হচ্ছে দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না, অথচ একই সায়েন্সের বই পড়ে একজন কত উঁচু লেভেলে যাচ্ছে, আর আর একজন কত নিচু লেভেলে চলে যাচ্ছে। তো সো তোমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা এরকম ক্যালকুলেটিভ ওয়েতে পড়াশোনা করবে। আর এখন তো তোমাদের জন্য অনেক সুবিধা, তুমি এই পড়াশোনা ভালো যাতে বুঝতে পারো, এই সোর্স বহুত আছে, ইউটিউব আছে, বিভিন্ন টিচাররা আছে। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কেউ ছন্দে ছন্দে সূত্র মানে
একদম টানা মুখস্থ করে তুমি কিছুই করতে পারবে না। মুখস্থ করতে করতে দেখবে যে অনেক পড়া হয়ে যাবে, তখন তোমার মাথায় একদম গ্যামজাম পেকে যাবে। তুমি যখন মূল সূত্রটা জানবে তখন তুমি দেখবে যে ওই শর্টকাটটা তুমি নিজেই শর্টকাট বানাতে পারবে, মনে রাখার শর্ট টেকনিকটা তুমি নিজেই বানাতে পারবে। কিন্তু অরিজিনাল জিনিসটা তোমাকে আগে জানতে হবে। আর এটা জানা কোনো বিষয় না। বর্তমানে তোমরা অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারছো, কত আপডেটেড ভার্সন, সেখানে কত ধরনের ফাংশন, সেগুলো তোমরা করতে পারতেছো। আর সামান্য একটু পড়া বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে, কেন পারবে না। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।